নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি দ্য স্টোরি টেলার অয়নে নিবেদিত বিভিন্ন উপন্যাসগুলি আপনাদের ভালো লাগছে। দ্য স্টোরি টেলার অয়ন নিয়ে আসে বিভিন্ন ঔপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতিপাঠ্য আকারে। এর মধ্যে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। এর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চরিত্রহীন উপন্যাস এবং হুমায়ুন আহমেদের রচিত আজ হিমুর বিয়ে উপন্যাস ও কালের মন্দিরা উপন্যাসটি এখন আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরা উপন্যাসের বাকি পর্বগুলি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রাখা আছে। শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল সেই পর্বগুলি একবার শুনে নেওয়ার জন্য। তাহলে আজকের পর্বের ধারাবাহিকতা বুঝতে সুবিধা হবে। আর পর্বগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সঙ্গে রাখার অনুরোধ রইল। শুরু করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসের 10ম পরিচ্ছেদ, নতুন পথে। সত্য যখন অপ্রত্যাশিতভাবে মানুষের সম্মুখে আসিয়া আবির্ভূত হয়, তখন তাহার রূপ যতই অদ্ভুত ও অচিন্তনীয় হোক, তাহাকে সত্য বলিয়া চিনিয়া লইতে বিলম্ব হয় না। পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে নিজেকে সহজে স্বাভাবিক রূপে প্রতিষ্ঠিত করিবার এমন একটি অসন্দিগ্ধ ভঙ্গি সত্যের আছে যে তাহাকে অস্বীকার করা একেবারেই অসম্ভব। পৃথার মুখে চিত্রক যখন নিজের পরিচয় শুনিল, তখন ক্ষণেকের তরেও তাহার মনে সন্দেহ বা অবিশ্বাস জন্মিল না, বরং তাহার অতীত জীবনের সমস্ত পূর্ব সংযোগ, তাহার সর্বাঙ্গে অশ্বিরেখাঙ্ক সমস্তই যেন এই নূতন পরিচয়ের সমর্থন করিল। কিন্তু তথাপি চিরাভ্যস্ত দর্পণে নিজের মুখ দেখিতে গিয়া কেহ যদি একটা সম্পূর্ণ অপরিচিত মুখ দেখিতে পায়, তাহা হইলে সে যেমন চমকিয়া উঠে, চিত্রকও আদৌ নিজের প্রকৃত পরিচয় জানিতে পারিয়া বিস্ময়ে বিমূঢ় হইয়া পড়িয়াছিল। কিন্তু তাহা ক্ষণেকের জন্য, পরক্ষণেই সে দৃঢ়বলে নিজেকে সম্বরণ করিয়া লইয়াছিল। তাহার মস্তিষ্ক রন্ধ্রে অযুত উন্মত্ত চিন্তা ঝাঁক বাঁধিয়া প্রবেশ করিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু প্রত্যুৎপন্নমতি যোদ্ধার সবল সতর্কতার দ্বারা সে তাহার প্রতিরোধ করিয়াছিল। সংকটকালে বুদ্ধিভ্রংশ হইলে সর্বনাশ। উপরন্তু এই বাহ্য সংযমের তলে তলে তাহার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে আরম্ভ করিয়াছিল। শৈশব হইতে যে বিচিত্র বাতাবরণের মধ্যে সে বর্ধিত হইয়াছে, বাঁচিয়া থাকার জৈব চেষ্টায় যে নিষ্ঠুর ঘাত প্রতিঘাতের সম্মুখীন হইয়াছে, তাহাকে একটি বিশিষ্ট ব্যক্তিত্ব বা চরিত্র দান করিয়াছিল। এই চরিত্র কঠিন, স্বার্থপরায়ণ, নীতিবিমুখ ও সুযোগসন্ধি, ইহা আমরা পূর্বে দেখিয়াছি। এখন নিজের প্রকৃত পরিচয় জানিবার পর তাহার নিগূঢ় অন্তর্লোকে ধীরে ধীরে একটি পরিবর্তনের সূত্রপাত হইল। সে নিজেও জানিল না যে তাহার রক্তের প্রভাব, যাহা এতদিন আত্মপরিচয়ের অভাবে সুপ্ত ছিল, তাহা তাহার অর্জিত চরিত্রকে অলক্ষিতে নতুন করিয়া গড়িয়া তুলিতে আরম্ভ করিয়াছে। পৃথার মৃত্যুর পরদিন প্রাতঃকালে চিত্রক যখন রাজপুরীতে ফিরিয়া আসিল, তখন তাহার মুখের ভাব ক্লান্ত ঈষৎ গম্ভীর। তাহার অন্তরে যে শীততন্দ্রাচ্ছন্ন বুভুক্ষু নাগ জাগিয়া উঠিয়াছে, তাহা কেহ জানিতে পারিল না। চারিদিকে সূর্যকরোজ্জ্বল পুরভূমি, চূর্ণ বিলোপিত ভবনগুলি ইতস্তত শুভ্র বুদ্বুদ বিম্বের ন্যায় শোভা পাইতেছে। ইহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া চিত্রক ভাবিতে লাগিল, আমার আমার এ সকলই আমার, কিন্তু এ কথা কাহাকেও বলিবার নয়। বলিলে লোকে হাসিবে, উন্মাদ বলিয়া ব্যঙ্গ করিবে। একজন সাক্ষী ছিল, সে মরিয়া গিয়াছে। সে যদি বাঁচিয়া থাকিত, তাহাতেই বা কি হইত? তাহার কথাও
কেহ বিশ্বাস করিত না। অসম্ভব প্রলাপ বলিয়া হাসিয়া উড়াইয়া দিত, কিংবা যদি বিশ্বাস করিত তাহা হইলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হইয়া উঠিত। চিত্রককে বেশি দিন বাঁচিয়া থাকিতে হইত না, বরং এই ভালো। শুধু সুগোপা জানিল তাহাতে ক্ষতি নাই। সুগোপা ভগিনী শপথ করিয়াছে কাহাকেও বলিবে না। কিছুদিন নিভৃতে চিন্তা করিবার অবসর পাওয়া যাইবে। তারপর এদিকে লক্ষণ কঞ্চুকি গত রাত্রে দুশ্চিন্তায় নিদ্রা যায় নাই, কিন্তু আজ প্রভাতে চিত্রক যখন পলায়নের কোনো চেষ্টা না করিয়া স্বেচ্ছায় রাজপুরীতে ফিরিয়া আসিল, তখন তাহার মন অনেকটাই নিশ্চিন্ত হইল। তাহার মনে হইল চতুর্ভট্ট বৃথাই চিত্রককে সন্দেহ করিয়াছিলেন। সে দ্বিগুণ সমাদরের সহিত চিত্রকের সেবা করিতে লাগিল। দ্বীপ্রহরে আহারাদির পর চিত্রক বিশ্রামের জন্য শয্যাশ্রয় করিলে কঞ্চুকি লক্ষণ বলিল, আজ আপনাকে কিছু অধিক বিমনা দেখিতেছি। চিন্তার কোনো কারণ ঘটিয়েছে কি? চিত্রক বলিল, জীবন মৃত্যুর অচিন্তনীয় সম্ভাব্যতার কথা ভাবিতেছি। পৃথা 25 বৎসর অন্ধকূপে বন্দিনী থাকিয়াও মরিল না। যেমনি মুক্তি পাইল, সেবা যত্ন পাইল, অমনি মরিয়া গেল। বিচিত্র নয়? লক্ষণ বলিল, সত্যই বিচিত্র। মানুষের ভাগ্যে কখন কি আছে কেহই বলিতে পারে না। আজ যে রাজা, কাল সে ভিক্ষুক। এই 50 বছর বয়সের মধ্যে কতই যে দেখলাম বলিয়া সে দীর্ঘশ্বাস মোচন করিল। চিত্রক কঞ্চুকিকে কিয়ৎকাল নিরীক্ষণ করিয়া বলিল, কঞ্চুকি মহাশয়, আপনি কতকাল এই কার্য করিতেছেন? কঞ্চুকির কার্য? তা প্রায় 20 বছর হইল। আমার পিতা আমার পূর্বে কঞ্চুকি ছিলেন। লক্ষণের স্বর নিম্ন হইল। রাষ্ট্র বিপ্লবে তিনি হত হন। তারপর নূতন রাজবংশ প্রতিষ্ঠা লাভ করিতে কয়েক বছর লাগে। তারপর নতুন রাজবংশ প্রতিষ্ঠা লাভ করিতে কয়েক বছর গেল। ক্রমে বর্তমান মহারাজ আর্যাভাবাপন্ন হইলেন। তদ অবধি আমি আছি। পূর্বতন রাজার কি হইল? শুনিয়াছি বর্তমান মহারাজ তাহাকে বধ করিয়াছিলেন, আর রানী বিষভক্ষণে দেহত্যাগ করেন। তাহাকে কেহ স্পর্শ করিতে পারে নাই। উদ্গত নিঃশ্বাস চাপিয়া চিত্রক অবহেলা ভরে প্রশ্ন করিল, রাজপুত্রটাও নিশ্চয় মরিয়াছিল? সম্ভবত মরিয়াছিল, কিন্তু তাহার মৃতদেহ পাওয়া যায় নাই। চিত্রক আর অধিক প্রশ্ন করিতে সাহস করিল না। তন্দ্রাচ্ছলে জৃম্ভন ত্যাগ করিয়া চক্ষু মুদিত করিল। দিনটা বিরস শূন্যতার মধ্য দিয়া কাটিয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে চিত্রক উত্তরীয় স্কন্ধে ফেলিয়া ভবন হইতে বাহির হইল। কঞ্চুকি আজ আর তাহার সঙ্গ লইবার চেষ্টা করিল না, শুধু জিজ্ঞাসা করিল, পুরীর বাহিরে যাইবেন নাকি? চিত্রক বলিল, না, ভিতরেই একটু ঘুরিয়া বেড়াইব। সূর্য অস্ত গিয়াছে। প্রাসাদের বলভিতে কপোতগণ কলহ কূজন করিয়া রাত্রির জন্য নিজ নিজ বিশ্রামস্থল সংগ্রহ করিতেছে। ক্রমে পূর্ব দিগন্ত জ্যোতির্মণ্ডিত করিয়া চন্দ্রোদয় হইল। পুরভূমি প্রায় জনশূন্য। কদাচিৎ 2-1 জন কিঙ্কর কিঙ্করী এক ভবন হইতে অন্য ভবনে যাতায়াত করিতেছে। চিত্রক অনায়াসপদে ইতস্তত ভ্রমণ করিতে করিতে অবশেষে একটি শীর্ণ সোপান অতিবাহিত করিয়া প্রাকারে উঠিল। জ্যোৎস্না প্লাবিত প্রাকারচক্র রৌপ্য নির্মিত অংশুলীর ন্যায় শোভা পাইতেছে। তাহার উপর উদ্ভ্রান্ত চিত্তে পরিভ্রমণ করিতে করিতে এক স্থানে আসিয়া চিত্রক সহসা থমকিয়া গেল। অদূরে প্রাকার কুড্ডের উপর একটি নারী বসিয়া আছে। জ্যোৎস্না কুহেলির মধ্যে শুভ্র বসনা রমণীকে তুষারীভূত জ্যোৎস্নার মতোই দেখাইতেছি। চিত্রকের চিনিতে বিলম্ব হইল না। কুমারী রট্টা যশোধরা। রট্টা অন্যমনে চন্দ্রের পানে চাহিয়া আছেন। কোন বহির্মুখী বৃত্তির আকর্ষণে তিনি আজ প্রাসাদ শীর্ষের ছাদে না গিয়া একাকিনী
এই প্রাকারে আসিয়া বসিয়াছেন তাহা তিনিই জানেন, কিংবা হয়তো তিনিও জানেন না। চাঁদের পানে চাহিয়া চাহিয়া তিনি কি ভাবিতেছেন তাহাও বোধ করি তাহার সচেতন মনের অগোচর। নিঃশ্বাস রোধ করিয়া চিত্রক ক্ষণেক দাঁড়াইয়া রহিল। তাহার ললাটে ধীরে ধীরে তিলক ফুটিয়া উঠিল। তপ্তসূচের ন্যায় জ্বালাময় অসুয়া হৃদয় বিদ্ধ করিল। ইনি রাজনন্দিনী রট্টা, এই বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বরী, আর আমি এক ভাগ্যান্বেষী অসীজীবী সৈনিক। অধর দংশন করিয়া চিত্রক নিঃশব্দে ফিরিয়া যাইতেছিল। পিছন হইতে মৃদু কণ্ঠে আহ্বান আসিল, আর্য চিত্রক বর্মা। চিত্রক ফিরিল, রাজকুমারীর কাছে গিয়া যুক্তকর অভিবাদন করিল। গম্ভীর মুখে বলিল, দেবদূহিতা এখানে আছেন আমি জানিতাম না, জানিলে আসিতাম না। রট্টা ঈষৎ হাসিলেন, বলিলেন, কোনো হানি হয় নাই, বরং ভালোই হইয়াছি। অবরোধে একাকিনী অতিষ্ঠ হইয়াছিলাম, তাই এখানে আসিয়া বসিয়াছি। আপনিও বসুন। চিত্রক বসিল না। কুর্ডে বসিলে রাজকন্যার সহিত সমান আসনে বসা হয়, ভূমিতে বসিলে অত্যাধিক দীনতা প্রকাশ করা হয়। সে কুর্ডের ওপর বাহু রাখিয়া দাঁড়াইল, বলিল, আপনার সুগোপা সখী বোধ করিয়া আজ আসিতে পারেন নাই। সুগোপা আমাকে না দেখিয়া থাকিতে পারে না। প্রভাতে একবার মুহূর্তের জন্য আসিয়াছিল, আপনার কত কথা বলিল। সারা রাত্রি জাগিয়া আপনি তাহাকে সাহায্য ও সাহচর্য দান করিয়াছিলেন, এমন কেহ করে না। সুগোপা আর কিছু বলে নাই। রট্টা ঈষৎ বিষয়ে চক্ষু ফিরাইলেন। আর কি বলিবে? না কিছু না। প্রসঙ্গান্তর উত্থাপনের জন্য চিত্রক চন্দ্রের পানে চাহিয়া বলিল, আজ বোধ হয় পৌর্ণমাসী। হাঁ। রট্টাও কিয়ৎকাল চাঁদের পানে চক্ষু তুলিয়া রহিলেন। শুনিয়াছি আর্যাবর্তের অন্যত্র আজিকার দিনে উৎসব হয়, বসন্ত ঋতুর পূজা হয়। এখানে কিছু হয় না? হয় না কেন ঠিক জানি না। পূর্বে বোধহয় হইত, এখন হুন অধিকারের পর বন্ধ হইয়াছি। হুনের মধ্যে বসন্ত উৎসবের প্রথা নাই, তবে বুদ্ধ পূর্ণিমার দিন উৎসবের প্রথা মহারাজ পুনঃ প্রবর্তিত করিয়াছেন। এই সকল অলস কথাবার্তার মধ্যে চিত্রক দেখিল, রট্টা প্রাকারের কুর্ডের উপর এমনভাবে বসিয়া আছেন যে তাহাকে একটু ঠেলিয়া দিলে কিংবা আপনা হইতে ভারকেন্দ্র বিচলিত হইলে তিনি প্রাকারের বাহিরে 20 হাত নিচে পড়িবেন, মৃত্যু অনিবার্য। চিত্রকের বুকের ভিতর দুষ্ট বাষ্পের মতো একটা অশান্ত উদ্বেগ পাক খাইতে লাগিল। তৃতীয় ব্যক্তি এখানে নেই। রট্টা যদি পড়িয়া যান, কেহ কিছু সন্দেহ করিতে পারিবে না যে বর্বর হুন তাহার সর্বস্ব অপহরণ করিয়াছে, যাহার হস্তে তাহার পিতা নৃশংসভাবে হত হইয়াছিলেন। এই যুবতী তাহারই কন্যা। চিত্রকের চোখে জ্যোৎস্নার শুভ্রতা লোহিতাভ হইয়া উঠিল। রট্টার কিন্তু নিজের সংকটময় অবস্থিতির প্রতি লক্ষ্য নাই। তিনি স্বচ্ছন্দে নির্ভয়ে কুর্ডের উপর বসিয়া আছেন। চিত্রক সহসা যেন নিজেকে ব্যঙ্গ করিয়া হাসিয়া উঠিল, বলিল, রাজকুমারী আপনি কুর্ড হইতে নামিয়া বসুন, ওখান হইতে নিম্নে পড়িলে প্রাণহানির সম্ভাবনা। রট্টা একবার অবহেলা ভরে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন, বলিলেন, ভয় নাই, আমি পড়িব না, কিন্তু আপনি হাসিতেছেন কেন? ক্ষোভে অধর দংশন করিয়া চিত্রক বলিল, ক্ষমা করুন, আমি কৌতুক বশে হাসি নাই, আপনার নির্ভীক অপরিণামদর্শিতা। কিন্তু যাক, রাজনন্দিনী যদি ধৃষ্টতা না হয় একটি প্রশ্ন করিতে পারি? কি প্রশ্ন? আপনি হুনদুহিতা। আর্য জাতি অপেক্ষা হুন জাতির প্রতি আপনার মনে নিশ্চয়ই পক্ষপাত আছে। কিছুক্ষণ নীরবে মনন করিয়া রট্টা ধীরে ধীরে বলিলেন, আর্য? হুন? আমার মাতা আর্য ছিলেন, পিতা হুন। আমি তবে কোন জাতি জানি না, সম্ভবত মনুষ্য জাতি। রট্টা একটু হাসিলেন। আর পক্ষপাত? দুধ মহাশয়, এই আর্যভূমিতে যাহারা বাস করে তাহাদের সকলের প্রতি আমার পক্ষপাত আছে, কারণ তাহাদের ছাড়া অন্য মানুষ আমি দেখি নাই। সকলকে আপনি সমান বিশ্বাস করিতে পারেন? পারি। যে বিশ্বাসের যোগ্য সে আর্যই হোক আর হুনই হোক, বিশ্বাস করিতে পারি। রট্টা লঘুপদে কুর্ড হইতে অবতরণ করিলেন। এবার আমি অন্তঃপুরে ফিরিব।
নহিলে আর্য লক্ষণ রুষ্ট হইবে। চিত্রক বলিল, চলুন, আমি আপনার রক্ষী হইয়া যাইতেছি, আসুন। বলিয়া রথটা যেন কোনো গোপন কৌতুকে সুন্দর মুখ উদ্ভাসিত করিয়া হাসিলেন। চন্দ্রালোকে সেই হাসি তরঙ্গের মতো চারিদিকে ছড়াইয়া পড়িল। চিত্রক ঈষৎ সন্দিগ্ধভাবে বলিল, হাসিলেন কেন? রথটা এবার বঙ্কিম দৃষ্টিতে চটুলতা ভরিয়া তাহার পানে চাহিলেন। মুখ টিপিয়া বলিলেন, ও কিছু নয়, স্ত্রীলোকের হাসি কান্নার কি কোনো অর্থ আছে? চলুন। গভীর রাত্রে রথটা শয্যা হইতে উঠিলেন। তাহার শয্যার শিয়রে প্রাচীর গাত্রে একটি কুটঙ্গক ছিল, তন্মধ্যে একটি মুনিময় ক্ষুদ্র বুদ্ধমূর্তি থাকিত। সিংহলদ্বীপে রচিত নীলকান্ত মুনির অঙ্গুষ্ঠ প্রমাণ এই বুদ্ধমূর্তি মহারাজ রট্ট ধর্মাদিত্য কন্যাকে উপহার দিয়াছিলেন। শয্যা হইতে উঠিয়া রট্টায় একটি দ্বীপ জ্বালিলেন। ধ্যানাসীন বুদ্ধমূর্তির সম্মুখে দ্বীপ রাখিয়া তিনি যুক্ত করে তদ্গত চিত্তে দীর্ঘকাল ওই দৈব মূর্তির পানে চাহিয়া রহিলেন। বান্ধুলি পুষ্পতুল্য অধর অল্প অল্প নাড়িতে লাগিল। তাহার কুমারী হৃদয়ের কোন নিভৃত প্রার্থনা তথাগতের চরণে নিবেদিত হইল, তাহা কেবল তথাগতই জানিলেন। তারপর দীপ নিভাইয়া রথটা আবার শয়ন করিলেন। বন্ধুরা, আশা করছি আপনাদের এই পাঠটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরদিন অপরাহ্নে চষ্টন দুর্গ হইতে বার্তাবহ ফিরিয়া আসিল। মহারাজ রট্ট ধর্মাদিত্য পত্র দিয়াছেন। পত্র পাঠ করিয়া মন্ত্রী চতুরানন ভট্ট চিন্তিত মনে রট্টার কাছে গেলেন। মহারাজের শরীর ভালো নয়, তিনি আরও কিছুকাল চষ্টন দুর্গে থাকিবেন, কিন্তু কন্যাকে দেখিবার জন্য তাহার মন বড় উতলা হইয়াছি। রট্টা বলিলেন, আমি পিতার কাছে যাইব। চতুরানন বলিলেন, কিন্তু যাওয়া উচিত কিনা ঠিক বুঝিতে পারিতেছি না। যাওয়া অনুচিত কেন? ইতস্তত করিয়া চতুরানন বলিলেন, কিরাত লোক ভালো নয়, সে চষ্টন দুর্গের সর্বময় কর্তা, তাহার যদি কোনো কুবুদ্ধি থাকে। রক্তার মুখ রক্তবর্ণ হইল। কিরূপ কুবুদ্ধি? আপনি কি সন্দেহ করেন কিরাত পিতাকে নিজের কবলে পাইয়া এখন ছলনা দ্বারা আমাকে কবলে আনিতে চায়? কে বলিতে পারে? সাবধানের মার নাই। রট্টা সদর্পে বলিলেন, আমি বিশ্বাস করি না। মহারাজের সহিত এরূপ ধৃষ্টতা করিবে কিরাতের এত সাহস নাই। আপনি ব্যবস্থা করুন। কাল প্রাতেই আমি চষ্টন দুর্গে যাইব। পিতৃদেবকে দেখিবার জন্য আমারও মন অস্থির হইয়াছি। উত্তম। মহারাজ মগধের দূতকেও চষ্টন দুর্গে আহ্বান করিয়াছেন। রথটার চোখের উপর অদৃশ্য আবরণ নামিয়া আসিল। তিনি ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, ভালো, তিনিও আমার সঙ্গে যাইবেন। তাহাকে সংবাদ দিন। চতুর্ভট্ট বলিলেন, সঙ্গে একদল শরীররক্ষীও থাকিবে। ভালো কথা। চষ্টন দুর্গের পথ দীর্ঘ ও ক্লেশদায়ক। পৌঁছিতে 2 দিন লাগিবে। মধ্যে এক রাত্রি পান্থশালায় কাটাইতে হইবে। দেবদুহিতার জন্য দোলার ব্যবস্থা করি? না, আমি অশ্বপৃষ্ঠে যাইব। দাসী কিঙ্করী কেহ সঙ্গে যাইবে না? না। রথটার নিকট হইতে চতুরানন চিত্রকের কাছে গেলেন। চিত্রক সমস্ত কথা শুনিয়া কিছুক্ষণ অধোমুখে বসিয়া রহিল। তাহার বক্ষে যে অদৃশ্য তুষানল জ্বলিতেছিল তাহা সহসা লেলিহ শিখায় আলোড়িত হইয়া উঠিল। কিন্তু সে মনের ভাব গোপন করিয়া উদাস নিস্পৃহ স্বরে বলিল, আমি এখন আপনাদের অধীন, যাহা বলিবেন তাহাই করিব। পর দিবস প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রট্টা এবং চিত্রক অশ্বারোহণে রাজপুরী হইতে বাহির হইলেন। এক সেনানী 5 জন সশস্ত্র আরোহী লইয়া সঙ্গে চলিল। কপোতকুট নগর তখন জাগিয়া উঠিয়াছি। পথে পথে গৃহ ও বিপণনী দ্বার খুলিয়াছি। নাগরিকগণ ইতস্তত যাতায়াত করিতেছে। নাগরিকার কলসি কক্ষে জল ভরিতে যাইতেছে। কক্ষে জল ভরিতে যাইতেছে। কেহ বা পূজার অর্ঘ্য লইয়া দেবায়তন অভিমুখে চলিয়াছে। পথের ওপর বালকবৃন্দ
দল বাঁধিয়া ক্রীড়া করিতেছে, বৈদেহক স্কন্ধে পণ্য লইয়া হাঁকিতেছে। অয়ে লাজা পুরুষ বেশ্যা রথটা যখন অশ্বক্ষুর ধ্বনিতে চারিদিক ছচকিত করিয়া রক্ষীসহ রাজপথ দিয়া চলিলেন, তখন জনগণ সকলে পথপার্শ্বে দাঁড়াইয়া সগর্বে উৎফুল্ল নেত্রে দেখিল। পণ্য পাটকের ভিতর দিয়া যাইবার সময় রথটা দেখিলেন, চতুষ্পথের উপর একটা কিম্ভূত কিমাকার মানুষকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। লোকটা রোমশ, রুক্ষকেশ, স্থূলকায়, অঙ্গে বস্ত্রাদি আছে কিনা ভিড়ের মধ্যে বোঝা যায় না। সে উচ্চকণ্ঠে সকলকে কি একটা কথা বলিতেছে, শুনিয়া সকলে হাসিতেছে ও রঙ্গতামাশা করিতেছে। রথটা অশ্বের রশ্মি সংযত করিয়া একজন পথচারীকে জিজ্ঞাসা করিলেন, ও কে, কি বলিতেছে? পথচারী রাজকন্যার সম্বোধনে কৃতার্থ হইয়া হাস্যমুখে বলিল, ও একটা গড্ডল, বলিতেছে ও নাকি কোথাকার রাজদূত। চিত্রক একবার দৃষ্টিপাত করিয়াই চিনিয়াছিল শশীশেখর। সে আর সেদিকে মুখ ফিরাইল না। রথটা আবার অশ্বচালনা করিল। ক্রমে তাহারা নগরের উত্তর দ্বারে উপস্থিত হইলেন। এইখানে শশীশেখরের কথা শেষ করা যাক। সেই দিন সন্ধ্যাকালে নগরের কোট্টপাল মন্ত্রী চতুর্ভট্টের সহিত সাক্ষাৎ করিলেন। বলিলেন, একটা বিকৃত বুদ্ধি বিদেশী নগরে প্রবেশ করিয়াছে। সে বলে সে মগধের দূত। কোনো এক তস্কর নাকি তাহা সর্বস্ব কাড়িয়া তাহাকে দিগম্বর করিয়া মৃগয়া কাননে ছাড়িয়া দিয়াছিল। লোকটা লতাপাতা দিয়া কোনো ক্রমে লজ্জা নিবারণ করিয়াছে। চতুরানন ভ্রু কুঞ্চিত করিয়া শুনিলেন। তারপর নগররক্ষীরা তাহাকে আমার কাছে ধরিয়া আনিয়াছিল। দেখিলাম লোকটার বুদ্ধিভ্রংশ হইয়াছে। কখনো এক কথা বলে, কখনো অন্য কথা বলে, কখনো বুদবুদাক্ষ হইয়া ক্রন্দন করে। তাহাকে লইয়া কি করিব বুঝিতে না পারিয়া পোতঘরে বন্ধন করিয়া রাখিয়াছি। চতুর্ভট্ট বলিলেন, বেশ করিয়াছ। গর্ভদাসটা একদিন আগে আসিতে পারিল না, এখন আর উপায় নাই। আপাতত কিছুদিন লপ্সিকার ভক্ষণ করুক, তারপর দেখা যাইবে। অতঃপর এ কাহিনীর সহিত শশীশেখরের আর কোনো সম্বন্ধ নাই। শুধু এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে এই আখ্যায়িকা শেষ হইবার পূর্বেই সে মুক্তি পাইয়াছিল এবং ভবিষ্যতে আর কখনো দেশ পর্যটনে বাহির হইবে না প্রতিজ্ঞা করিয়া স্বদেশে ফিরিয়া গিয়াছিল। বন্ধুরা, আশা করছি আপনাদের উপন্যাস পাঠটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমার পরবর্তী পর্ব নিয়ে আসার জন্য একটা উৎসাহের অংশ এবং আপনার মতামত এই চ্যানেলে এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং খারাপ লাগলেও তা কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে পরবর্তী পর্বকে আর একটু উন্নত করতে সহায়তা করুন। আজ এ পর্যন্তই। নমস্কার।